আইন অধ্যাদেশ 2025 2 ধারায় বলছে কতিপয় সংজ্ঞা, হ্যাঁ 4 ধারায় বলছে ক্ষয়কারী দহনকারী অন্য কোনো পদার্থ দ্বারা নিক্ষেপ করে কোন নারীর হচ্ছে ক্ষতি করার দণ্ড, হ্যাঁ ক্ষতি করা সংক্রান্তে বিধিবিধান। এটা বলছে কত, এটা বলছে দণ্ড সংক্রান্তে বলছে নারী শোষণ দমন আইনের 4-এর 1-এ বলছে ক্ষয়কারী দহনকারী নিক্ষেপ করে কোন নারী বা শিশুর কি করাইলে, কোন নারী বা শিশুর মৃত্যু ঘটাইলে বা মৃত্যু ঘটানোর চেষ্টার দণ্ড তো হচ্ছে কত 4-1-এ। 4-2-এ বলছে এইরূপ পদার্থ নিক্ষেপ করে কোন নারীর স্তন, মুখমণ্ডল, যৌনাঙ্গ, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এই 5টা অর্গানের কথা যদি উল্লেখ থাকে উদ্দীপকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেটা, হ্যাঁ সেটা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনের 4-এর কত 4-এর খ। নারী শিশু নির্যাতন দমন আইনের 4-এর খর, 4-2-এর ক, 4-2-এর খতে বলছে হ্যাঁ এই যে এই অঙ্গ ব্যতীত শরীরের অন্য কোনো অর্গানের ক্ষতি করছে, তাহলে কিন্তু 4-2-এর কত 4-2-এর খ। 4-2-এর এই যে খর গণনাটা বলছে 4-2-এর 3-এ আইসা আবার কি বলছে, বলছে অ্যাসিড নিক্ষেপ করছে ওই ব্যক্তির ক্ষতি হয় নাই, তাহার দণ্ড কিন্তু 4-3-এ। 4-4-এ আইসা বলছে 4 ধারা যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, কোন নারী যে অ্যাসিড নিক্ষেপের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরে বিজ্ঞ আদালত যদি দণ্ডের আদেশ দেয়, ক্ষতিপূরণ পাওয়ার আদেশ দেয়, জরিমানা পাওয়ার আদেশ দেয়, এইটা কিন্তু ওই ব্যক্তি পাবে। কোন ব্যক্তি? যার উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে সে পাবে। যদি সে মারা যায়, ক্ষেত্র বিশেষ সে মারা গেলে তার পরিবারের উত্তরাধিকারী বা তার পরিবারের মনোনীত সদস্য পাবে। হ্যাঁ এটা বলছে 4-4-এ। তবে 4 ধারার সাথে আপনারা আরো নিতে পারেন কত, 4-1-এর সাথে নিতে পারেন অ্যাসিড অপরাধ দমন আইন এর 4 ধারা, 4-2-এর সাথে নিতে পারেন অ্যাসিড অপরাধ দমন আইনের 5 ধারা, 4-3-এর সাথে নিতে পারেন অ্যাসিড অপরাধ দমন আইনের 6 ধারা। আচ্ছা তারপরে সরাসরি চলে যান 7-এ বলছে অপহরণের দণ্ড, 8-এ বলছে মুক্তিপণ আদায়ের দণ্ড, 9-এ বলছে দর্শন সংক্রান্তে, 9-1-এ বলছে যে দর্শন করার দণ্ড, হ্যাঁ 9-2-এ বলছে দর্শন করে মৃত্যু ঘটানোর দণ্ড 9-2। 9-3-এ বলছে একাধিক ব্যক্তি কর্তৃক বাসে, লঞ্চে, ট্রেনে যে ধর্ষণগুলো হয়, উদ্দীপক যদি ওই অনুসারে থাকে তাহলে কিন্তু 9-3। 9-4-এর পথে বলছে দর্শন করে মৃত্যু ঘটানো বা আহত করার দণ্ড কত, সর্বশেষ সংশোধনী অনুসারে যেটা সংযোজন হয়েছে 9-4-এর গরুর গ, সেটা বলছে ধর্ষণ করে কোনো ব্যক্তিকে মারাত্মক জখম করে দিলে, হাত পা এগুলো যদি থেতলে দেয়, অনেক সময় ধর্ষণ করার পর কি করে ধর্ষকরা মুখটা থেতলে দেয়, এটাই কিন্তু 9-4-এর গরুর ঘ, অর্থাৎ মারাত্মক যদি জখম করে। হ্যাঁ এই কথাগুলা কিন্তু বলছে 9-4-এর গরুর ঘতে। 9-5-এ বলছে নট অনলি পুলিশ বাট অলসো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো পুলিশ অফিসার, কোনো ভিকটিম যদি ধর্ষিত হয়, অর্থাৎ চেকপোস্টে একটি নারীরে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিদপ্তরের ব্যক্তিরা ধরে তারে 1000 পিস ইয়াবা সহ তারা নিয়ে আসছে মাদকদ্রব্যের অফিসে। পরবর্তীতে সুযোগ বুঝে মাদকদ্রব্যের যারা অফিসের কর্মচারী আছে বা অফিসাররা আছে তারা মিলে ওই নারীকে ধর্ষণ করে, তখন কিন্তু এই 9-5-এই কিন্তু তাদের শাস্তি দিতে হবে। দর্শকের শাস্তি অবশ্যই 9-1-এ হবে। আজ কোন নারী বা শিশুরে যদি আত্মহত্যার প্ররোচনা দেন, তখন কিন্তু এই 9-1-এ দণ্ডিত, 9-6 কতে দণ্ডিত হবে। 9-এর খতে বলছে বিবাহের ফলবনে যদি কোনো নারীর সাথে যদি আপনি যৌন কর্মে লিপ্ত হন, পরবর্তীতে যদি ওই নারী যদি বলে যায় এ আমাকে হ্যাঁ বিবাহের উদ্দেশ্যে যৌনকর্মে লিপ্ত হয়েছে, আমাকে পরবর্তীতে বিয়ে করে নাই, হ্যাঁ তখন কিন্তু তার মামলাটা কিন্তু এই 9-6 খতেই নিবে। যাহাই বলৎকার তাহাই দর্শন। তাহলে মামলাগুলা কিন্তু 9-1, 2, 3 যথাক্রমে এই ধারাগুলাতেই হবে। হ্যাঁ ঘটনা যদি দর্শনের শব্দ চয়নের জায়গায় যদি বলৎকার শব্দ চয়ন করে, তখন কিন্তু এই ধারাগুলাতেই মামলা হবে। 10-এ বলছে কি যৌনপীড়নের দণ্ড। 11-তে বলছে যৌতুক সংক্রান্ত বিধিবিধান। 11-এর কতে বলছে যৌতুকের জন্য মৃত্যু ঘটাইলে তাহার দণ্ড। 11-এর কতে বলছে যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে হচ্ছে 11-এর ক। 11-এর খতে বলছে যৌতুকের জন্য মারাত্মক জখম করলে তার দণ্ড। 11-এর ঘতে বলছে যৌতুকের জন্য সাধারণ জখম করলে তাহার দণ্ড। 12-তে বলছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুর অঙ্গহানির দণ্ড। 13-তে বলছে ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু সংক্রান্ত বিধিবিধান। 14-তে বলছে ভিকটিমের ছবি নিয়ম অমান্য করে যদি মিডিয়ায় প্রকাশ করে তাহার দণ্ড 14। 15-তে বলছে এই যে 4-14 ধারায় আদালত যে অর্থদণ্ড দিবে, ওই অর্থদণ্ডটা কিভাবে আদায় হবে তাহার বিধিবিধান। 16-তে বলছে এই অর্থদণ্ড আদায়ের পদ্ধতি কিভাবে সেটি ইয়া থেকে আদায় করবে, কার কাছ থেকে, ওই যে
যে আসামি তার তার কাছ থেকে কিভাবে আদায় করবে, এটা হচ্ছে 16। 17তে বলছে মিথ্যা মামলা মর্যাদাহানি, এগুলার দণ্ড হচ্ছে 17। 18তে বলছে কি, 18তে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। তো ইম্পর্টেন্ট জিনিসগুলো স্কিপ করে যাব না ইনশাল্লাহ, আমরা এক এক করে বলবো। 18তে কিন্তু অনেকগুলা কথা বলছে, তার মধ্যে মুদ্রা কথা যদি আমরা নেই, মুখে বলছে যে অপরাধী হাতে নাতে দিতে হইলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন, যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে 30 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। 2 বলছে যদি আপনি 15-30-এর মধ্যে শেষ করতে না পারেন তাহলে কিন্তু ট্রাইব্যুনালকে অবগত করবেন, অবগত করার পর ট্রাইব্যুনালে জানাই দিয়ে ট্রাইব্যুনাল আপনারা কি দিবে, অতিরিক্ত 15 কার্য দিবস সময় দিবে। এই 15 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। 3 বলছে যে এই যে তদন্ত প্রতিবেদন 1 এবং 2 উপধারা মূলে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর বাদী নারাজ দিল যে আমি চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই দিচ্ছেন আপনি তদন্ত করার পর, বাদী মানে না, তখন নতুন তদন্তকারী অফিসার নিয়োগ করবে। নতুন তদন্তকারী অফিসার নিয়োগ করলে ওই অফিসার অবশ্যই 15 কার্য দিবসের বেশি সময় পাবে না। 4-5 বাদ 6 এসে আবার আইসা বলছে কি, যদি দেখে বিচার চলাকালীন অবস্থায় যদি দেখে যে যে মামলার আয়ু সে কি করছে, সে একজন ব্যক্তি হচ্ছে নিরপরাধ, তারা ওই মামলায় আসামি করে দিছে, অথবা একজন ব্যক্তি আসামি তারা কি করে দিছে, তারা কিন্তু সে সাক্ষী করে দিছে। যদি এই জিনিসগুলো যদি দেখে, এই জিনিসগুলো অথবা ট্রাইব্যুনাল যদি দেখে, কি দেখে এই ব্যক্তিটা কি হয়েছে, এই যে আয়ু হচ্ছে সুনির্দিষ্ট কারণ তিনি দর্শাইতে পারেন নাই, তিনি কেন মামলায় দেরি করছেন, অর্থাৎ চার্জশিট ফাইনাল রিপোর্ট দিতে কেন তদন্তে বিলম্ব করছেন, এইটা তিনি যে কারণটা দেখাইছে ওই কারণটা উপযুক্ত নয়, তখন কিন্তু আয়ুর বিরুদ্ধে কি করতে পারবে, 18(6) বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 18(8) বলছে এই যে ট্রাইব্যুনাল যখন মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে ট্রাইব্যুনাল যদি দেখে যে তদন্তকারী কর্মকর্তা কি করছে, আসামিরে সাক্ষী করছে, সাক্ষীরে বাদ দিছে, নিরপরাধ ব্যক্তিরে আসামি করছে, যদি এই ধরনের গাফিলতি দেখে, অথবা ট্রাইব্যুনাল যদি দেখে যে এই মামলার এতদিন পেন্ডিং রাখার অন্যতম হচ্ছে কি আয়ু, আরো যদি দেখে যে এই আয়ু কি করছে, আয়ু তার বিভাগীয় অফিসার, অর্থাৎ সে যদি এসআই হয় সেই ইন্সপেক্টরের চাপে অথবা ডিআইজির চাপে বা আইজির চাপে সে কি করলো, মামলার নির্দোষ ব্যক্তিগুলারে দোষী বানাই দিছে, অথবা বিভিন্ন আলামত সে নষ্ট করছে, তখন কিন্তু তার বিরুদ্ধে কি বলবে, এই 18(6) এবং 8 তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। 18 সাথে বলছে ন্যায় বিচারের স্বার্থে আদালত যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ আসামিকে সাক্ষী করা যায়, সাক্ষী করা দরকার, তখন কিন্তু আদালত বা ট্রাইব্যুনাল ওই ন্যায় বিচারের স্বার্থে কিন্তু আসামিরে সাক্ষী করবে। যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে প্রশ্ন হয় তাহলে কিন্তু 18(6), 18(7), 18(8) একবারে এই 3টা উপধারা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আর 8, 6, 7 এই উপধারাগুলা থেকে কিন্তু বারবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে, ইন্সপেক্টরশিপেও কিন্তু এইখান থেকে প্রশ্ন আসে। সিম্পলি যদি মনে রাখেন 18তে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 18 কি হেডিংটা হচ্ছে অপরাধ তদন্ত প্রক্রিয়া, ঠিক আছে, এবং তদন্তকারী কর্মকর্তার গাফিলতি হইলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, এই কথাগুলো আপনাকে 18তে বলছে। 19 বলছে ভাই অপরাধ বিচারার্থে গ্রহণ ও জামিন। আচ্ছা 19 বলছে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের সকল অপরাধী আমলযোগ্য, তবে আমলযোগ্য হইলেও কিছু ক্ষেত্রে হচ্ছে জামিন দেওয়া যাবে। ব্যক্তিগুলা কারা, ওই ব্যক্তিগুলা হচ্ছে নারী, শিশু এবং সিক ইনফ্রিম মানে শারীরিকভাবে অসুস্থ, এই 3 শ্রেণীর ব্যক্তির কিন্তু জামিন দেওয়া যাবে। তো কখন জামিন দেওয়া যাবে, অবশ্যই বাদী পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। আবার বলছে তাদেরকে যদি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ না থাকে তখন কিন্তু জামিন দেওয়া যাবে। আচ্ছা বলছে ট্রাইব্যুনাল যদি মনে করে এই ব্যক্তিরে জামিন দিলে বা নারী বা শিশু বা ওই শারীরিকভাবে অসুস্থ এই ব্যক্তি যদি জামিন দেওয়া হয় তাহলে কিন্তু ন্যায় বিচার কি হবে না, বিঘ্নিত হবে না। বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল তারা কিন্তু তার সম্পত্তি সাপেক্ষে কিন্তু জামিন দিতে পারবে। আচ্ছা তারপরে কি বলছে 20 বলছে বিচার পদ্ধতি, বিচার পদ্ধতি এখানে বলছে যে মামলার প্রাপ্তির তারিখ হইতে 180 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করবে, তবে সর্বশেষ সংশোধনী অনুসারে ধর্ষণ মামলার বিচার কিন্তু 90 কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। 20(3) কতে কিন্তু এই কথাটা কিন্তু বলে দিছে, কিন্তু ছিল 180 দিন, বর্তমানে বিচার কার্যের পদ্ধতিটা কিন্তু 180 কার্য দিবস, ঠিক আছে। আর 9 ধারা অনুসারে সেটা 9 ক্ষেত্রেও কিন্তু 90 কার্য দিবস, এখন আর কিন্তু দিন নাই। 20(5) বলছে যে বিচারক পরিবর্তন হয়ে গেছে,
বিচারক পরিবর্তন হওয়ার পরে নতুন বিচারক আসছে, নতুন বিচারক আসলে তখন তিনি কি করবে, ন্যায় বিচারের স্বার্থে পুনরায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে পারবে। অর্থাৎ একটা মামলায় প্রথমবার মনির ভাইয়ের সাক্ষী নিছে দর্শন মামলায়, হ্যাঁ, ওই মামলাটা মোটামুটি রায়ের কাছাকাছি আসছে। এখন নতুন বিচারক আসছে ইসরাফিল। ইসরাফিল বলছে কি ভাই, ঠিক আছে, মনিরে বলে দিছে বা পেশকারে বলে দিছে এই মামলা সকল সাক্ষীরা আবার ডাকেন। তখন কিন্তু মনিরে আবার বিজ্ঞ আদালত ডাকতে পারবে। এটা কার্যবিধি 251 নারী শিশুর 20-5। আচ্ছা, তারপরে কত বলছে? তারপরে বলছে 20-6। 20-6 বলছে ওই যে রুদ্ধদ্বার কক্ষে বিচার, অর্থাৎ যদি কোনো ব্যক্তির আবেদন ক্রমে এবং ট্রাইব্যুনাল যদি মনে করে ভিকটিম টু ভিকটিমের বিষয়টা, তখন কিন্তু একটি আবদ্ধ কক্ষে, যাহাই আবদ্ধ কক্ষ তাহাই রুদ্ধদ্বার কক্ষ, হ্যাঁ, ওইখানে কিন্তু ট্রায়াল ইন ক্যামেরা ইংলিশ, ওইখানে কিন্তু বিচার করা যাবে। এটা বলছে না মানব পাচারের 25, নারী শিশুর 20-6। নারী শিশুর 20-7 বলছে অভিযুক্ত বা সাক্ষী যদি শিশু হয়, হ্যাঁ, শিশু আইন হচ্ছে আপনি ফলো করবেন। এটা বলছে 20-7। 20-8 বলছে কি, 8 বলছে 31 ধারা মোতাবেক যে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হবে, এক্ষেত্রে ওই শিশুর মতামতকে প্রাধান্য দিবে। অর্থাৎ আদালত বিচার চলাকালে আদালত যদি মনে করে ওই শিশুটা তার পরিবারের কাছে থাকা তার নিরাপদ নয়, অনেক সময় হচ্ছে ধর্ষিত, যে ব্যক্তি ধর্ষিত হয় সে কিন্তু পরিবারের সদস্য দ্বারাই কিন্তু অনেক সময় ধর্ষণের শিকার হয়, ভাইয়ের কাছে বা ভাসুরের কাছে, বাবার কাছে মেয়ে ধর্ষিত হয়েছে। হ্যাঁ, এই ধরনের যখন ঘটনাগুলা ঘটে তখন বিজ্ঞ আদালত বলে তাকে, অথবা মনে করেন একটা বেওয়ারিশ ব্যক্তি ধর্ষিত হয়েছে, তখন এই যে ঘটনাগুলা ঘটে তখন বিজ্ঞ আদালত কি বলে, আদেশ দেয় যে তার কাছে জানতে চায় আপনি কি পরিবারের কাছে থাকবেন নাকি আপনি সরকারি ওই যে বিভিন্ন শিশু পরিবার আছে, হ্যাঁ, সরকারি আশ্রয়ন প্রকল্প আছে, ওইগুলাতে আপনি অবস্থান করবেন। তখন এই তার মতামত জানতে চাইবে হচ্ছে 20-8। আমাদের সকল আইনের বেজ যেরকম হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এইরকম আপনারা মনে রাখতে হবে মাইনর অ্যাক্টস এর বেজ হচ্ছে নারী শিশু, মাদক দ্রব্য, হ্যাঁ, তারপরে অস্ত্র আইন, হ্যাঁ, এই 4-5টা আইন আছে, বেশি না, 4-5টা আইন যেগুলা কিন্তু মাইনর অ্যাক্টস এর বেজ। এগুলা থেকে কিন্তু প্রতি বছর পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হয়। মনে করেন যে ব্যক্তি মিথ্যা মামলা করবে, হ্যাঁ, এখানে যে ব্যক্তি মিথ্যা মামলা করবে তারাই কিন্তু হচ্ছে দণ্ডটা দিতে পারবে। আবার যখন তার ক্ষতিপূরণের বিষয় আসবে, হ্যাঁ, এখানে বলছে যে 1 এবং 2 যাই কিছু থাকুক, 3 আইসা বলছে, হ্যাঁ, এই আইনের অধীনে কোনো অপরাধের বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদানকালে যদি ট্রাইব্যুনালের নিকট সন্তোষজনকভাবে প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগটা মিথ্যা, হয়রানিমূলক, মর্যাদাহানিমূলক, তাহলে কি করবে ট্রাইব্যুনাল, হ্যাঁ, এই মামলার বা অভিযোগে মিথ্যা অভিযুক্ত ব্যক্তিগণ বরাবর যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। প্রয়োজন মনে করলে ক্ষতিপূরণ আদেশ দানের পাশাপাশি কি করবে, তিনি কি করবে, অনধিক 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করতে পারবে। এখন আসেন, যদি মিথ্যা মামলা দায়ের যদি এরকম একটা উদ্দীপক এসে যে আপনি কি লিখবেন, আপনি লিখবেন উক্ত ব্যক্তির বিরুদ্ধে বা খর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের উক্ত ব্যক্তি এই ধারায় দণ্ডিত হবে। কি বলছি কথা বুঝছেন? যদি আপনি শাস্তি লিখতে চান তাহলে 17-1 দিয়ে 7 বছর লিখে দিবেন, 7 বছর লিখে দিয়ে 17-3 লিখবেন। ইহা ছাড়াও ট্রাইব্যুনালের সন্তুষ্টি ক্রমে দণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরো 2 বছর সশ্রম কারাদণ্ডেও দণ্ডিত করা যাবে। ঠিক আছে, আপনি দুইটাই লিখে দিতে পারবেন। আইন কিন্তু দুইটাই আছে। 21 ধারা হচ্ছে কি, আসামির অনুপস্থিতিতে বিচার। লোকমান ভাই একটা মামলা করলো হোসাইনের বিরুদ্ধে, প্রধান আসামি হোসাইন, হ্যাঁ, এখন হোসাইন যখন মামলাটার শুনানি চলে, হিয়ারিং চলে, তখন হোসাইন বিজ্ঞ আদালতে তাকে গ্রেপ্তার করে, হ্যাঁ, হাজির করা সম্ভব হয় নাই। হোসাইন পলাতক, সে আত্মগোপন করে আছে। তার মামলাটা হয়েছে মনে করেন নোয়াখালীতে, হোসাইন আছে চিটাগাঙে, তাকে ধরা সম্ভব হয় নাই। তাহলে কি বিচার কার্য বসে থাকবে? না, বিচার কার্য বসে থাকবে না, বিচার কার্য কিন্তু ভাই চলতেই থাকবে। এই কথাটাই কিন্তু বলছে কততে, এই কথাটাই বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 21 আসামির অনুপস্থিতিতে বিচার। আগে কিন্তু অনেক কথা লেখছে, এখন কিন্তু এত কথা নাই। হ্যাঁ, এখনকার কথা হচ্ছে ধারা 21 আসামির অনুপস্থিতিতে বিচার। কি বলছে? কার্যবিধির 87, 88, হ্যাঁ, এবং 399B ভিন্নতর যাই কিছু থাকুক না কেন, যে ক্ষেত্রে ট্রাইব্যুনালের এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তার প্রথম কি গ্রেপ্তার এড়াইবার জন্য, দ্বিতীয় অপশন কি বিচারের জন্য, ধরা খাওয়ার জন্য সে পলাতক রয়েছেন, হ্যাঁ, বা আত্মগোপন করিয়াছেন, ডাক দেন, বা তাহার আশু গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই। তাহলে কয়টা ক্ষেত্র? 1, সে গ্রেপ্তার এড়ানোর জন্য পলাই আছে। 2, বিচারের জন্য তাকে আদালতে হাজির করবে এই মর্মে পলাই আছে। 3, হ্যাঁ, সে কি করছে? আত্মগোপন করছে। 4, সে তাকে আশু গ্রেপ্তারের কোনো আশু গ্রেপ্তার মানে কি?
মানে তাকে গ্রেপ্তারের কোনো মানে খুব নিকটবর্তী সময়ে তাকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই। ইহাই বলছে আশু গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই। এই সকল ক্ষেত্রে কিন্তু আসামির অনুপস্থিতি কি করা যাবে, বিচার করা যাবে। এটাই বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 21-এ। আর সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গৃহীত হইবার তারিখ হইতে পরবর্তী 20 দিনের মধ্যে ডাক দেন। 20 দিনের মধ্যে উক্ত অনুপস্থিত বা পলাতক অভিযুক্তকে হাজির করার নিমিত্তে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে, ফেসবুক হইতে পারে, হ্যাঁ, বা হচ্ছে কোনো অনলাইন নিউজ পোর্টাল হতে পারে, হ্যাঁ, সেগুলাও কিন্তু তথ্য প্রযুক্তির উপযুক্ত মাধ্যম। আরো বলছে বা একটি বাংলা দৈনিক জাতীয় খবরের কাগজে, কয়টি? একটি, দাগ দেন। একটি কি? একটি হচ্ছে বাংলা দৈনিক, নট ইংরেজি দৈনিক, বাংলা দৈনিক জাতীয় খবরের কাগজে, নট গ্রামীণ খবরের কাগজ। একটি খবরের কাগজে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা, অর্থাৎ হ্যাঁ, এই যে আসামির অনুপস্থিতিতে বিচার হয়েছে, এটার জন্য আদালত একটা প্রজ্ঞাপন দিবে, ওইটাই হচ্ছে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা বা অন্যবিধ যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে উক্ত অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করিয়া, তাহলে দুইটা, একটা হচ্ছে খবরের কাগজে বিজ্ঞাপন দিবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিবে, আর একটা বলছে যে নোটিশ জারি করিয়া, কাকে? অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করিয়া হাজির হইবার নির্দেশ দিবে। কি দিবেন? হাজির হইবার নির্দেশ দিবেন। হ্যাঁ, নির্দেশ প্রদান করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির না হন, তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার করবে। এই কথাটাই বলছে 21-এর প্রথম প্যারায়, প্রথম প্রহরে বলছে আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে তাহার অনুপস্থিতিতেই কিন্তু বিচার কার্যটা চলমান থাকবে। আর 21-এর শেষ প্রহরে কিন্তু, হ্যাঁ, এখানে শেষ প্রহরে বলছে কি শর্ত থাকে, যে শর্ত থাকে, মামলাটা করছে কিন্তু জহিরে ইসরাফিলের বিরুদ্ধে। হ্যাঁ, এখন ইসরাফিল যে মামলা করার সাথে সাথে পুলিশ এজাহারমূলে তাকে ধরে বিজ্ঞ আদালতে তাকে হাজির করছে, পরবর্তীতে জামিন সাপেক্ষে সে বের হয়েছে। এই যে জামিন নিয়ে যদি সে বের হয়ে পলাতক হয়ে যায়, জামিন নিয়ে যদি সে ইন্ডিয়া চলে যায়, হ্যাঁ, বা অন্য কোথাও চলে যায়, পলাতক হয়ে যায়, আত্মগোপনে চলে যায়, তখন কিন্তু তার জন্য এই যে উপরের যে অংশে এত কথা আমরা বলছি, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই, সংবাদ মাধ্যমেও বলার দরকার নাই, অন্য তাকে নোটিশ দিয়েও তাকে জানানোর দরকার নাই যে আপনার অনুপস্থিতি বিচার কার্য চলমান থাকবে। এটা তাকে এই কার্যক্রম আর করার দরকার নাই। এটাই বলছে কিসে? এটাই বলছে এই 21-এর দ্বিতীয় অপশনে। 21-এর দ্বিতীয় অপশনের এইখানে এই কথাটার নিচে দাগ দেন। বলছে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হইবার পর বা তাহাকে ট্রাইব্যুনালে হাজির করার পর বা তাহাকে ট্রাইব্যুনাল কর্তৃক এই শব্দের নিচে দাগ দেন, জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক হন, তাহলে তার ক্ষেত্রে উল্লেখিত বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ এতক্ষণ যা গান গাইছেন সব গান ভুলে যান। 20 দিনের মধ্যে। আচ্ছা, তাইলে আমরা সিম্পলি কি নিব এখান থেকে? এইখানে এই ধারার মধ্যে কথা হচ্ছে যে আসামির অনুপস্থিতির বিচার, এইটা আমরা নিব এখান থেকে 21 ধারা থেকে। আচ্ছা, 21 ধারা থেকে আরো আমরা কি নিব? 21 ধারা থেকে আরো নিব যে নারী শিশু 20 দিন। ওকে, ঠিক আছে, 20 দিনের মধ্যে। এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে, হ্যাঁ, যদি হয় আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া আলোচনা করুন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 21 ধারা কিন্তু আপনাকে আলোচনা করতে বলবে। এখন আসেন, এটা কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কিন্তু একাধিকবার আসছে, ইম্পর্টেন্ট একটা জিনিস। আরো কি বলছে? আরো বলছে এই কথাটাই কিন্তু কার্যবিধির 339-এর খতে আছে, দ্রুত বিচার আইনের 12-তে আছে, অ্যাসিড অপরাধ দমন আইনের 18-তে আছে। অভাব নাই। হ্যাঁ, এখন এই যে অভাব নাই, যদি পদোন্নতি পরীক্ষা আসে আপনি একটা বা দুইটা ধারা দিয়েন, মেইন আইনের ধারাটা দিয়েন দয়া করি, তারপরে আপনি দিবেন হচ্ছে হ্যাঁ আর একটা আইনের ধারা। এই দুইটা আইনের ধারা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনি দয়া করে মাইনর অ্যাক্টসের মধ্যে একাধিক আইনের ধারা ইনক্লুড করে হিজিবিজি করার দরকার নাই। এক্সামিনার দেখবে আপনার ফ্রেশ লেখাটা এখানে আছে কিনা। যদি এইটা থাকে তাহলে আপনি কিন্তু ভালো মার্কস গ্যাদার করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারার সাথে পুরুষের চাইতে নারীরা বেশি জড়িত। কিভাবে জড়িত? কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ভিকটিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নারী। কোন আইনের 22 ধারা? এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা। অর্থাৎ এইখানেই 22 ধারার কার্যকলাপের কথাই তারা বলে যে ভিকটিমরে কি করে, 22 ধারা করে। 22 ধারার কার্যক্রমটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক ওই যে ভিকটিমের কি করে, জবানবন্দিটা গ্রহণ করে। কে করে? ম্যাজিস্ট্রেট করে, নট পুলিশ অফিসার। এখানে ম্যাজিস্ট্রেটের কথাটা বলছে ভাই। এই ম্যাজিস্ট্রেট কর্তৃক কোথায় করবে? যে কোনো স্থানে
করতে পারবে। এটাই বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা। আচ্ছা, আমরা যদি এখান থেকে সিম্পলি একটু নেই, কিভাবে নিব? বলছে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধে তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি বা কোনো আসামিকে ধৃত করার সময় কোনো পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে অপরাধের শিকার ব্যক্তি কে, অপরাধের শিকার ব্যক্তি যিনি অপরাধের শিকার ব্যক্তি তিনিই কিন্তু ভিকটিম, তিনিই কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি, বা ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল অর্থাৎ ঘটনা সম্পর্কে জানে এরকম কোন সাক্ষী, আচ্ছা, বা ঘটনাটি নিজ চোখে দেখেছেন এমন কোন ব্যক্তি জবানবন্দি অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে। কোন স্বার্থে? তো অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে। তাহলে 22 ধারার জবানবন্দি কেন গ্রহণ করবে? অপরাধের তড়িৎ মানে কি? দ্রুত বিচারের স্বার্থে কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন। তাহলে তিনি কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট 22 ধারার জবানবন্দি লিপিবদ্ধ করবে? কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? এমসিকিউ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তি জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারবেন। তাহলে উক্ত ব্যক্তি জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য কিভাবে অনুরোধ করবে? একটা হচ্ছে লিখিতভাবে অনুরোধ করবে বা অন্য কোনোভাবে অনুরোধ করতে পারবেন। তাহলে এটা কারে করবে? হচ্ছে কয়েক শ্রেণীর ব্যক্তিকে। এক নম্বর ব্যক্তিকে, এক নম্বর হচ্ছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা, 2 নম্বর হচ্ছে তদন্তকারী, 2 নম্বর হচ্ছে ওই ঘটনা সম্পর্কে জানেন, দ্বিতীয় করার সময় কোনো পুলিশ কর্মী যদি মনে করেন যে ঘটনা সম্পর্কে জানেন এর কোনো সাক্ষী, অর্থাৎ এখানে 2টা ব্যক্তির কথা উল্লেখ আছে। একটা হচ্ছে যে ভিকটিম, তারও জবানবন্দি নিতে পারবে, অথবা ঘটনাটা সম্পর্কে জানে যে জাফর কর্তৃক মিনু ধর্ষণ হয়েছে, জাফর কর্তৃক মিনু ধর্ষণ হয়েছে, মিনুর এমন একটা অবস্থা হাসপাতালে মুমূর্ষু, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, টিক করতেছে, কিন্তু ঘটনাটা স্বচক্ষে দেখছে নাসির ইকবাল। এই যে এটা অপরাধ তদন্ত করতে গিয়ে পুলিশ অফিসার মনির সাহেব জিনিসটা জানতে পারছে, জানতে পারার সাথে সাথে অপরাধের তড়িৎ দ্রুত বিচারের স্বার্থে সে কি করলো? ম্যাজিস্ট্রেট লোকমান সাহেবকে ফোন দিল যে স্যার এই বিষয়, এই মামলার কিন্তু একজন চাক্ষুষ সাক্ষী পাওয়া গেছে, তিনি কিন্তু জবানবন্দি দিতে ইচ্ছুক। তখন কিন্তু তার জবানবন্দি কিন্তু গ্রহণ করবে ম্যাজিস্ট্রেট। এই কথাটাই কিন্তু আপনার 22 ধারাতে বলছে। উপধারা 1 উল্লেখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো যথাযথ স্থানে উক্ত ব্যক্তি জবানবন্দি গ্রহণ করবেন। তাহলে জবানবন্দিটা কোথায় গ্রহণ করবেন? ঘটনাস্থলেও করতে পারেন বা ম্যাজিস্ট্রেট যে স্থান উপযুক্ত মনে করেন সেই স্থানে করতে পারেন। সিম্পলি হচ্ছে ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে, অর্থাৎ কে করতে পারে? ম্যাজিস্ট্রেট করতে পারে। কোথায় করতে পারে? যে কোনো স্থানে করতে পারে। যে কোনো স্থানে এই জবানবন্দিটা কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। আচ্ছা, আরো বলছে উক্ত রূপে গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদনের সহিত সামিল করিয়া ট্রাইব্যুনাল দাখিল করার নিমিত্তে তদন্ত কর্মকর্তা বা ব্যক্তির নিকট সরাসরি প্রেরণ করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে জবানবন্দিটা গ্রহণ করবে ওটা তো ম্যাজিস্ট্রেট নিয়ে যাবে না, ওই যে তদন্ত প্রতিবেদন, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই দেয় ওইটার সাথে কিন্তু অ্যাটাচ করার জন্য তদন্তকারী কর্মকর্তারা নির্দেশ দিবে। এই 22 ধারাটা কিন্তু মোস্ট প্রবাবলি 2022 সালেই পরীক্ষাতে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিন্তু আসছে। তো এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ধারা নারী শিশুর জন্য। নারী শিশুর এই যে কটা ধারা পড়ছি এর মধ্যে কিন্তু এই 2টা ধারাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধারা 3 বলছে, তিনি কি যে 1 উল্লেখিত অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোন ট্রাইব্যুনালে শুরু হয়, সেক্ষেত্রে দেখা যায় জবানবন্দি গ্রহণকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করছে, অথবা তিনি সাক্ষ্য দিতে অক্ষম, অথবা তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয়, বা তাকে ট্রাইব্যুনালে হাজির করা বিলম্ব, ব্যয় এবং অসুবিধা হইবে, তখন কি করবে? তার ওই যে উক্ত জবানবন্দি মামলার সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবে। এই মামলার হচ্ছে সাক্ষী মেহেদি। এখন মেহেদি কি করলো? মেহেদি একবার সাক্ষী দিল, দেওয়ার পরে এই মামলাটা কিন্তু বারবার আদালত সাক্ষী ডাকে, যায় আসে, আসামি যায়, আসামি জামিন হয়, অর্থাৎ মামলা ঘুরতে মামলাটা রায় হইতে হইতে মেহেদি কি করলো? চলে গেল লন্ডন। এই যে মেহেদি লন্ডন চলে গেছে, তখন কিন্তু মেহেদিরে হাজির করা সম্ভব না, অথবা আল্লাহ না করুক ওই যে ব্যক্তি সাক্ষী ছিল ওই ব্যক্তি মারা গেছে, অথবা ওই ব্যক্তি কি হয়েছে? সাক্ষ্যদানে এখন অক্ষম, অর্থাৎ ব্যক্তি এমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারতেছে না। এই সকল ক্ষেত্রে সে যে পূর্বে সাক্ষীটা দিছে তার সাক্ষ্যটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য। এখন যদি আপনাকে এখান থেকে একটা পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন দেয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার পর ওই সাক্ষী যদি সাক্ষ্য দিতে অক্ষম হয়, ওই সাক্ষী যদি সাক্ষ্য দান করার পরে মারা যায়, ওই সাক্ষীকে যদি ট্রাইব্যুনালে হাজির করা যদি সময় এবং ব্যয় সাপেক্ষ হয়, কখন
তিন সাপেক্ষে তাহার পূর্ববর্তী সাক্ষ্য বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ হবে। অর্থাৎ বিজ্ঞ আদালত এই এই সকল ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাকে কিন্তু এই সকল ক্ষেত্রে তাকে ওই সাক্ষীর সাক্ষ্য বিজ্ঞ আদালত পূর্বের সাক্ষ্যটা গ্রহণ করবে। এটাই বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22(3)। তবে এখানে একটা কথা বলছে, মেহেদি যে মিনুকে ধর্ষণ করছে এটা কিন্তু লোকমান সাহেব দেখছে। লোকমান সাহেব এই সাক্ষী দিয়ে চলে গেছে লন্ডন। এখন পরবর্তীতে একাধিক সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পরে দেখতেছে লোকমান সাহেবে লন্ডন আছে, কিন্তু তার সাক্ষীটা মিথ্যাও হইতে পারে। এই যে সে সাক্ষী দিয়ে লন্ডন চলে গেছে, তার এক ব্যক্তির সাক্ষীর উপরে নির্ভর করে কিন্তু বিজ্ঞ আদালত মামলার রায় প্রদান করবে না বা ব্যক্তিকে শাস্তি দিবে না। এটা কিন্তু 2024 সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা আসছে। মারা গেলে আর কিসের বিচার ভাই? এটা বিচার হতে পারে, যেমন 13 ধারায় উল্লেখ আছে যে ওই যে ভিকটিম যে পাবে, ক্ষতিপূরণ পাবে। ওই তো ক্ষতিপূরণের আদেশ দিবে আর কি আদালত, আর কি তখন। কিন্তু আসামির বিচার তো করার সুযোগ নেই, আসামি তো মারাই গেছে। 23-এ বলছে রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদির সাক্ষ্য। এই কথাটা বলছে কিন্তু নারী শিশুর 23-এ বলছে কি, এই যে সরকার কর্তৃক নিয়োজিত চিকিৎসক, তারপর হয়েছে রাসায়নিক পরীক্ষক, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুলঙ্ক বিশেষজ্ঞ, আগ্নেয়াস্ত্র বিশারদ। ব্যক্তি যখন ধর্ষণ হয় তখন ওইখানে কিন্তু তার স্পাম পড়ে থাকে, তার হচ্ছে এই যে কি বলে লালা পড়ে থাকে, তারপরে তার হচ্ছে গ্লাসে তার আঙ্গুলের ছাপ থাকে, সিগারেটের মোথায় তার আঙ্গুলের ছাপ থাকে, তার হচ্ছে চুল পড়ে, তারপরে তার হচ্ছে শরীরের পশম পড়ে থাকে। এই যে এই সকল জিনিস যারা পরীক্ষা করে তাদের কিন্তু তাদের রিপোর্ট কিন্তু কি বিজ্ঞ আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। এখানে কি বলছে দেখেন, আমরা একটু পড়ি। এখানে নির্দেশ করছে, দেখেন অ্যাড্রেস করছে কয়টা ব্যক্তি, বলছে সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, আরো বলছে রাসায়নিক পরীক্ষক, আরো বলছে সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুলাঙ্ক বিশেষজ্ঞ, অর্থাৎ ওই যে আঙ্গুলের ছাপ নিয়ে যারা গবেষণা করে তারা আঙ্গুলাঙ্ক বিশেষজ্ঞ, আগ্নেয়াস্ত্র বিশারদ, যারা ওই যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সম্পর্কে গবেষক তারা আগ্নেয়াস্ত্র বিশারদ। এই আইনের অধীন কোনো অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন সময়ে কোনো বিষয়ে পরীক্ষা বা বিশ্লেষণ করিয়া প্রতিবেদন প্রদান করিবার পর বিচারকালে তার সাক্ষ্য গ্রহণ প্রয়োজন। কিন্তু ওই ব্যক্তি মারা গেছে, অর্থাৎ ডাক্তার রিপোর্ট প্রদান করছে যে জসিম কর্তৃক মিনু ধর্ষণ হয়েছে। এই যে ডিএনএ টেস্টের যে রিপোর্টটা সেটা তিনি পজিটিভ দিছে, যে বলছে যে ওটা জসিমের ডিএনএ। পরবর্তীকালে এই যে ডাক্তার মারা গেছে, ঠিক আছে, মৃত্যুবরণ করছেন, বা তিনি একবারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সাক্ষ্য দিতে অক্ষম, বা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বাংলাদেশ থেকে হারাই গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, তখন বা ট্রাইব্যুনাল তাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। তখন কি হয়েছে, তাহলে তাহার স্বাক্ষরযুক্ত রিপোর্ট, ওই যে সে হারিয়ে যাওয়ার আগে, মারা যাওয়ার আগে, নিখোঁজ হওয়ার আগে সে যে স্বাক্ষরযুক্ত যে রিপোর্টটা দিয়ে গেছে, এই রিপোর্টটা কিন্তু বিচারকারী আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। 22-এ যেরকম শুধুমাত্র সাক্ষী হারাই গেলে সাক্ষীর উপরে নির্ভর করে আসামিকে শাস্তি দেওয়া যাবে না, 23-ও এই কথাটাই বলছে যে কি বলছে, ওই ব্যক্তির প্রতিবেদনের উপরে, বিশেষজ্ঞের প্রতিবেদনের উপরে নির্ভর করে কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু শাস্তি প্রদান করা যাবে না। কি বলছি কথা বুঝছেন না? এর সাথে আরো অনেক কিছু দেওয়া যায়, 509 কর, সাক্ষ্য আইনের 945 কিন্তু দেওয়া যায়, অসুবিধা নাই নারী শিশু 23-এর সাথে। তবে মেইন ধারাটাকেই আপনাকে আগে ফোকাস করতে হবে। এক মুদ্রা কথা জানলাম, নারী শিশুর 21 আসামির অনুপস্থিতির বিচার, 22 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষ্য জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করার ক্ষমতা। 23-এ বলছে রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষকের রিপোর্টের সাক্ষ্য গ্রহণ, বা রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষকের সাক্ষ্য আদালতে গ্রহণ। এটা বলছে 23। 24-এ বলছে সাক্ষীর উপস্থিতি, অর্থাৎ সাক্ষীটা যেইখানে বসবাস করে তার বর্তমান ঠিকানা একটা সমন পাঠাইবেন, বা এই যে যারা থানা চাকরি করে এরা জানে সাক্ষীর এনবিডব্লিউ সাক্ষীর উপস্থিত করণার্থে প্রথম ওয়ারেন্ট দেয়, প্রথমে সমন দেয়, সমন অমান্য করলে তখন কিন্তু ওয়ারেন্ট দেয়। কথাগুলা কিন্তু এই 24-এর একে বলছে যে এই আইনের অধীন, এমসিকিউর জন্য দাগ দেন, এই আইনের অধীন কোনো অপরাধ বিচারের জন্য সাক্ষীর সমন দাগ দেন, তারপরে বলছে বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা অথবা বর্তমান ঠিকানা, একই কথা, সংশ্লিষ্ট সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানা, বা অনেক জায়গায় দেখবেন লেখা আছে বর্তমান ঠিকানা,
এই বর্তমান ঠিকানা এটা নিচে দাগ দেন। কি বলছে? যে সে যেই থানায় অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাগ দেন। কার নিকট? যদি এমসিকিউ আসে যে সাক্ষীকে হাজির করার জন্য সমন প্রদান করবেন কোথায়, সাক্ষীর বর্তমান যেই ঠিকানায় বসবাস করে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, নাকি পূর্বে যেই থানায় বসবাস করত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, নাকি সাক্ষীর স্থায়ী ঠিকানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট? কোনোটাই নয়, অবশ্যই সাক্ষীর বর্তমান ঠিকানা বা সর্বশেষ বসবাসের ঠিকানার যেই ভারপ্রাপ্ত কর্মকর্তা তার নিকট। তাহলে প্রেরণ করতে হবে। প্রেরণ করলে উক্ত সাক্ষীকে উক্ত ট্রাইব্যুনাল উপস্থিত করিবার দায়িত্ব উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার থাকবে। অর্থাৎ সমন পাওয়া মাত্রই ওই সাক্ষীকে হাজির করার দায়িত্ব কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হবে। পুলিশ সুপার সাক্ষীকে নারী শোষণ দমন আইন অনুসারে সমন পাওয়ার পর সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করার দায়িত্ব কার? পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, হ্যাঁ, থানার ওসি তদন্ত, নাকি সংশ্লিষ্ট সমন রিসিভকারী, হ্যাঁ, বা সমন প্রেরিত অফিসার ইনচার্জ? অবশ্যই সমন প্রেরিত বা সমন যিনি রিসিভ করছেন ওই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ। দুইয়ে বলছে সাক্ষীর সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে, ওই যে সমনের একটা অনুলিপি কি করতে হবে? সংশ্লিষ্ট সাক্ষীকে দিতে হবে। এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার, মেট্রো এলাকা হইলে পুলিশ কমিশনারের কি প্রদান করতে হবে। কিভাবে প্রদান করবেন? নিবন্ধিত ডাকযোগে। তাহলে এমসিকিউ, সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে একটা কপি দিবেন, আরেকটা দিবেন হচ্ছে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে একটা দিবেন, আরেকটা দিবেন হচ্ছে মেট্রো এলাকা হইলে পুলিশ কমিশনারে দিবেন। কিভাবে দিবেন? হোয়াটসঅ্যাপে দিবেন? পিডিএফ করে? না, দিবেন হচ্ছে নিবন্ধিত ডাকযোগে। এই কথাটাই বলছে কিন্তু 24-2-এ। 24-3-এ বলছে কোন সমন বা ওয়ারেন্ট কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা যদি ইচ্ছাকৃত গাফিলতি করে, হ্যাঁ, ইচ্ছাকৃত গাফিলতি করবে, ট্রাইব্যুনাল উহাকে অদক্ষ হিসেবে চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্দেশ প্রদান করতে পারেন। অর্থাৎ আপনি হচ্ছেন নাসির ইকবাল, আপনাকে ওসি সাহেব বলছে, এই এসআই নাসির সাহেব আপনি সমনটা জারি করেন। আপনি কি করলেন? হ্যাঁ, সমনটা আপনি জারি করলেন না। তখন আপনি ছুটিতে থাকার পরে এই সমনটা আপনি জারি করলেন না। এই যে আপনি যে গাফিলতি করলেন, হ্যাঁ, তখন কিন্তু সংশ্লিষ্ট আপনার বিরুদ্ধে কিন্তু আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করতে পারবে? ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটাই কিন্তু বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 24-3-এ। মনে রাখেন 24-এর 1, 2, 3 এবং নতুন সংশোধন হয়েছে 4। এখান থেকে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসবে নয় কেন না। এইটা 24 ধারাটা হচ্ছে 24টা হচ্ছে মূলত এমসিকিউ পরীক্ষার জন্য। কি 24-এর শর্ট হাইফেন কতে কি বলছে? বলছে যে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায় মানে নিজ বিবেচনায় উপযুক্ত মনে করলে যে কোনো দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য এই সম্পর্কিত বলবৎ আইনের বিধানাবলী সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রহণ করতে পারবে। হ্যাঁ, এই উদ্দেশ্যে সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে তথ্য প্রযুক্তিগত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে। অর্থাৎ আমরা যেরকম দেখছি জুমের মাধ্যমে কিন্তু ম্যাজিস্ট্রেট বাসায় বসে বিচার করছে, সাক্ষীদের কিন্তু বাসায় থেকে সাক্ষী নিচ্ছে। হ্যাঁ, পুলিশ বাসায় মোবাইল নিয়ে যাইতো, ওইখানে সাক্ষী মোবাইলে জুম অ্যাপস এর মাধ্যমে বলে দিত, বললে কিন্তু সাক্ষী ঘরে বসে সাক্ষী দিত। এই কথাটা কিন্তু এখানে সংযোজন করছে। অর্থাৎ ইসরাফিল নারী শোষণ নির্যাতন দমন আইনের মামলায় কিন্তু সাক্ষী হয়েছে। হ্যাঁ, সাক্ষী হওয়ার পরে ইসরাফিল জীবিকার তাগিদে চলে গেছে লন্ডন চলে যাওয়ার পরেও আদালত যদি মনে করে সুষ্ঠু তদন্তের স্বার্থে ইসরাফিলকে কিন্তু ওই জুম অ্যাপস এর মাধ্যমে লন্ডন থেকে ইসরাফিল এই মামলায় সাক্ষী দিতে পারবে, মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ইসরাফিল সাক্ষী দিতে পারবে। এটা কিন্তু 24-4-এ কিন্তু কথাটা বলা আছে। 24 কটা কিন্তু নতুন সংযোজিত ধারা, এটা কিন্তু সংশোধন হয়েছে। এইটা এখানে কি বলছে? বলছে সম্মতি সংক্রান্তে অনুমান। কি বলছে? যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারে যে উক্ত কার্যে তার সম্মতি ছিল না। অর্থাৎ মনে করেন যে ভিকটিম, হ্যাঁ, ওই ভিকটিম মনে করেন একটা যে কোনো একটা কাজ ট্রাইব্যুনাল যে কোনো একটা জিনিস সিদ্ধান্ত দিবে। হ্যাঁ, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এখন ট্রাইব্যুনাল ওই অপরাধের শিকার ব্যক্তি কি করছে? সে হচ্ছে দিতে পারতেছে না, মানে সম্মতি দিতে পারতেছে না। তখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয় কি সে সম্মতি দিতে পারতেছে না, হ্যাঁ, যে এই কাজটা করা যাবে কিনা এটা সে সম্মতি দিতে পারতেছে না, তখন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ হয় যে না এই কাজটা করা যাবে না, তখন ট্রাইব্যুনালই তার কি বলবে? ট্রাইব্যুনাল কিন্তু ধরে নিবে যে ওই কাজে তার ভিকটিমের সম্মতি
ছিল না। এটা বলছে 24-এর _ক। অর্থাৎ এটা কাজটা কি? মিনুকে ধর্ষণ করছে। এখন মিনুর এমনই অবস্থা, মিনু কিন্তু কইতে পারতেছে না নাসির ইকবালে ধর্ষণ করছে, কিন্তু সমগ্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আনুমানিকভাবে অনুমান নির্ভর প্রমাণ হয় যে নাসির ইকবালই মিনুকে ধর্ষণ করছে। তখন কিন্তু বিজ্ঞ আদালত ধরে নিবে এই যে তাহার ওই কাজে, ধর্ষণের কাজে তার সম্মতি ছিল না, তার সম্মতি ব্যতি রেখেই কিন্তু তার সাথে ধর্ষণটা সংগঠিত হয়েছে। এটাই বলছে সম্মতি সংক্রান্ত অনুমান। তার কাজের সম্মতি ছিল না, কিন্তু আপনি কাজটা তার সম্মতি ব্যতি রেখে যে ঘটনাটা ঘটাইছেন, এটা সংক্রান্ত কিন্তু অনুমানে 24-এর _ক-তে বলে দিচ্ছে। বোবা বা পাগল বা প্রতিবন্ধী এরা কিন্তু বলতে পারতেছে না, কিন্তু সিসিটিভি বা অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুঝাইতেছে যে না, জসিমে মিনুকে দর্শন করছে, তখন কিন্তু এটা অনুমান কিন্তু এই 24-এর ক-তে বিজ্ঞ আদালত করতে পারে। 24 ক নট _, আর 24-এর 4-এর হিডিংটা হইছে অর্থাৎ 24-এর 4-এর মুদ্রা কথা লিখবেন এটাই, তথ্য প্রযুক্তির মাধ্যমে, যে ক্ষেত্রে তথ্য প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যায়। এটি 25-এ বলছে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ। এই আইনে যত ঘটনা ঘটছে সবকিছুর অপরাধ তদন্ত, তল্লাশি যাই কিছু ঘটবে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কিছু না থাকলে কার্যবিধির প্রয়োগ হবে। এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে যে অপরাধের তদন্ত প্রক্রিয়া কোন আইন অনুসারে হবে? ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে। আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না 25, তবে 25-এর 2টা একটু দাগ দেন। 25-এর 2 বলছে ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করা ব্যক্তি পাবলিক প্রসিকিউটর বলিয়া গণ্য হবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ট্রাইব্যুনালে যিনি হচ্ছে বাদীর পক্ষে মামলা পরিচালনা করবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করবে, রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করবে, তিনি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর কে? যে ব্যক্তি রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করে, যা বাদীর পক্ষ হয়ে মামলা পরিচালনা করে বা ট্রাইব্যুনালের পক্ষ নিয়ে মামলা পরিচালনা করে, তিনিই হচ্ছে পাবলিক প্রসিকিউটর। এই কথা 25 কটা ইম্পর্টেন্ট। 25 ক-তে বলছে যে অফিসার ইনচার্জের দায়িত্ব। তাহলে অফিসার ইনচার্জের দায়িত্ব হইছে যে এই আইনে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, যদি থানায় আসে, তিনি তাৎক্ষণিক অপরাধটা আমলে নেবেন, এজাহার লিপিবদ্ধ করবেন, অপরাধ তদন্তের ব্যবস্থা করবেন, অপরাধের তদন্ত করবেন এবং ভিকটিম যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা করবেন। এগুলা কিন্তু এই 25 ক-তে বলছে। 25 ক-এ বলছে, 25 ক-2 বলছে যে ফেনীতে তার সাথে ঘটনাটা ঘটছে, কিন্তু সে আশ্রয় চাইছে হচ্ছে চট্টগ্রামের কোনো একটা থানায়। তখন যেই থানায় আশ্রয় চাইবে ওই থানার অফিসার ইনচার্জ কিন্তু মামলা রুজু করবে। মামলা রুজু করে ওই ব্যক্তির একই কথা, ওই ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তা দিবে এবং নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তিনি অতি দ্রুত ঘটনাস্থল যে এলাকায় ঘটছে কেস ডায়েরি সহ মামলাটা ওই এলাকায় স্থানান্তর করবে, ওই এলাকার অফিসার ইনচার্জ বরাবর সেটি অবগত করবে। এই কথাটাই কিন্তু 25-এর 1 এবং 2 বলছে। 25 ক-1 এবং 2 বলছে। যদি এখান থেকে প্রশ্ন আসে, যে এটা কিন্তু প্রশ্ন আসার মতো একটা ধারা 25 ক, যেহেতু নতুন সংযোজন হয়েছে, যে কি প্রশ্ন আসতে পারে যে ধর্ষণের শিকার কোনো ব্যক্তি অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কি হয়েছে, এখতিয়ারাধীন থানায় না গিয়ে অন্য থানায় গেলে তখনকার অফিসার ইনচার্জের করণীয় কি, অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় যাওয়ার পর অফিসার ইনচার্জের করণীয় সমূহ আলোচনা করুন, অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে অধ্যাদেশ 2025 অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তির বা ভিকটিমের আইনি সহায়তায় অফিসার ইনচার্জের ভূমিকা কি আলোচনা করুন। তখন কিন্তু ভাই এই 25 ক দিয়া কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে এমসিকিউ কি আসতে পারে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে অভিযোগটি এজাহারভুক্ত করবেন। ক্ষেত্রমত আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নেবেন। তাহলে অফিসার ইনচার্জ মুদ্রা কথা 2টা। অফিসার ইনচার্জ কি করবে? দাগ দেন, অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তাহার অভিযোগটি এজাহারভুক্ত করবেন, মানে মামলা নেবে। অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা বা চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই 2টা কাজ করবে কে? অফিসার ইনচার্জ করবে।
আরো বলছে দুইয়ে বলছে অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তাকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া হইবে না যে তাহার ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় ঘটছে, হ্যাঁ, বরং যেই থানাতে অভিযোগ করা হোক না কেন উক্ত থানার অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন। তবে লাস্টের কথাটা মনে রাখতে হবে, অনতি বিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবে। অর্থাৎ অফিসার ইনচার্জের কাছে গেলে এই আইনের অধীনে সংগঠিত কোনো অপরাধ নিয়ে যদি অফিসার ইনচার্জের কাছে যায়, তখন অফিসার ইনচার্জ সাথে সাথে মামলা রুজু করবে, ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করবে। যেই থানায় ঘটছে এই থানা না যায় পাশের থানায় গেছে, হ্যাঁ, তখন কিন্তু কি করবে, তখন হচ্ছে ওই অফিসার ইনচার্জও অজুহাত দেখাবে না যে এটা তো আমার এলাকায় পড়ে নাই, ওই এলাকায় পড়ছে। কি বলছে, রেলওয়েতে চাকরি করলে কিন্তু লাশ নিয়ে কাড়াকাড়ি হয়, এ বলে এটা আমার এরিয়ায় পড়ছে, হ্যাঁ, ওরা বলে এটা আমার এরিয়ায় পড়ছে, ঠিক আছে, এই লাশ নিয়ে কিন্তু কাড়াকাড়ি হয়ে যায় রেলওয়েতে যারা চাকরি করে। পরে 26-এ বলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রত্যেক জেলায় কিন্তু একটা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকবে, ঠিক আছে, ট্রাইব্যুনাল গঠন করার জন্য বলবে, আচ্ছা, বা থাকবে। দুইয়ে একটা এমসিকিউ আছে, একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। কয়জন বিচারক? একজন বিচারক, হ্যাঁ, এবং সরকার জেলা ও দায়রা জজগণের মধ্যে হইতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিয়োজিত করবে। কে করবে ভাই? সরকার করবে। কোথা থেকে করবে? জেলা ও দায়রা জজগণের মধ্যে হতে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল অনুসারে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হবে কোথা থেকে? নিয়োগ হবে জেলা ও দায়রা জজগণের মধ্য হতে। আচ্ছা, কে নিয়োগ করবে? সরকার নিয়োগ করবে। এমসিকিউ 26 কতে বলছে যে 26 ধারায় যাই কিছু থাকুক না কেন, হ্যাঁ, যদি শিশু, এটা কিন্তু নতুন সংশোধন হয়েছে, যদি ভিকটিম যদি শিশু হয় তখন কিন্তু তার জন্য কি আলাদা একটা শিশু ট্রাইব্যুনাল হবে। নারী ও শিশু ট্রাইব্যুনাল হচ্ছে 26-এ, আর 26 কতে বলছে শিশুর জন্য আলাদা ট্রাইব্যুনাল হবে। এগুলোর থেকে পদোন্নতি পরীক্ষায় ব্রড প্রশ্ন আসবে না, আসলে এমসিকিউ আকারে আসতে পারে যে শিশু ট্রাইব্যুনালের ধারা কোনটি, বা নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালের জন্য ধারা কোনটি, ঠিক আছে, দুইটার জন্য দুই ধারা। নারী ও শিশুর জন্য হচ্ছে 26, আর শিশুর দর্শন যদি শিশু হয় তখন তার জন্য 26 ক। 27-এ বলছে ট্রাইব্যুনালের এখতিয়ার, কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে। এখতিয়ার 1-এ দেখেন লেখা আছে, সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন পুলিশ কর্মকর্তা। কে? সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন। আচ্ছা, তাহলে 25 আর 26-এর মধ্যে কথা কি? বিধান অনুসারে অপরাধ তদন্ত বিচার অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। 26-এর মধ্যে কথা হচ্ছে 25 কথায় হচ্ছে যে অফিসার নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য, আর 26-এ বলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন। 26 কতে বলছে শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল গঠন। 27-এ বলছে এই যে ট্রাইব্যুনাল তার এখতিয়ার, সে কি কি করতে পারে, সে কি কি কাজ করতে পারে। ট্রাইব্যুনালের এখতিয়ার কি, মানে ট্রাইব্যুনালের ক্ষমতাটা কি? ক্ষমতাটা এখানে বলছে যে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন পুলিশ কর্মকর্তা এ উদ্দেশ্যে সরকারের নিকটে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত রিপোর্ট ব্যতি রেখে কোনো ট্রাইব্যুনাল বা অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না। তাইলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে অপরাধ গ্রহণ করতে হইলে সর্বনিম্ন কোন পদমর্যাদার হইতে হবে? অবশ্যই সাব ইন্সপেক্টর পদমর্যাদার হইতে হবে। এমসিকিউ দাগ দেন। তাহলে কি ব্যতীত? তাহার লিখিত রিপোর্ট ব্যতীত, ঠিক আছে, এই দুইটা শব্দ নিচে দাগ দেন। অভিযোগকারী পুলিশ কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে অপরাধের অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি থানায় আইসা, কোনো ব্যক্তি কি হয়েছে, থানায় পুলিশের কাছে এসে অভিযোগ করতে ব্যর্থ হয়েছে, তার মামলা পুলিশ নেয় নাই, তখন কি করবে? ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অপরাধের অভিযোগ করার জন্য অনুরোধ করে ব্যর্থ হয়েছেন মর্মে হলফনামা সহকারে ট্রাইব্যুনাল নিকট অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনাল অভিযোগকারীকে পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে অভিযোগটি অনুসন্ধানের জন্য কোনো ম্যাজিস্ট্রেট কিংবা কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করবে। আচ্ছা, তাইলে এখানে এমসিকিউ ট্রাইব্যুনালের এখতিয়ার, যদি পুলিশের নিকট অভিযোগ করতে ব্যর্থ হয়ে কেউ যদি ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করে, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট ওই জিনিসটা কিন্তু কি করবে? ইনকোয়ারির আদেশ দিবে, হ্যাঁ, অনুসন্ধানের আদেশ দিবে। কাকে দিবে? দিবে হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেটকে দিবে, বা অপর কোনো ব্যক্তি। 22-এর পরে কিন্তু আর ইম্পর্টেন্ট ধারা নাই, এগুলা সব এমসিকিউ ধারা আছে। 30 ধারা আছে, হ্যাঁ, 32 ধারা আছে, 32 শর্ট ক আছে, এগুলা ছাড়া আর কোনো কিছু ইম্পর্টেন্ট না। এখতিয়ার কি? ট্রাইব্যুনাল এখতিয়ার হচ্ছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে কোনো ব্যক্তির লিখিত আদেশ ব্যতীত ট্রাইব্যুনাল অপরাধ আমলে নিবে না। এটা হচ্ছে 26-এর 1-এ বলছে। 26-এর 1 কতে বলছে যে ওই অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে গেছে, হ্যাঁ,
যাওয়ার পরে পুলিশ থানায় মামলা নিল না, তখন তখন করণীয় কি? তখন অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালের কাছে যখন অভিযোগ দিবে, অভিযোগ দিলে ট্রাইব্যুনাল কি করবে? ম্যাজিস্ট্রেটরে অনুসন্ধানের আদেশ দিবে। দাগ দেন যে অনুসন্ধানের জন্য নির্দেশপ্রাপ্ত ব্যক্তি অভিযোগটি অনুসন্ধান করিয়া 7 কার্য দিবসের মধ্যে, ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক নির্দেশিত ব্যক্তি কয় কার্য দিবসের মধ্যে? 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালে রিপোর্ট প্রদান করবেন। ওই যে অভিযোগটা করছে, অভিযোগটা করলে অভিযোগের প্রেক্ষিতে এই যে ম্যাজিস্ট্রেট বা কোনো ব্যক্তিরে অনুসন্ধান করার ক্ষমতা দিবে কে? দিবে হচ্ছে আদালত। আদালতের ক্ষমতাপ্রাপ্ত হইয়া তারা কিন্তু ইনকোয়ারি করবে। তারা ইনকোয়ারি করে 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট দিবে। কিন্তু আমাদের ট্রাইব্যুনালের এখতিয়ার, মানে ট্রাইব্যুনালের ক্ষমতা। ট্রাইব্যুনালের ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে 1-এর শর্টাইফেন পর 2-এ বলছে, খতে বলছে এই যে 7 দিনের মধ্যে কেউ তদন্ত, ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদনটা দেখবে, অনুসন্ধান রিপোর্টটা দেখবে। দেখার পরে কি করবে? দেখার পরে তিনি যদি সন্তুষ্ট না হয়, তদন্ত প্রতিবেদন যদি সন্তুষ্ট না হয়, তাহলে নাকচ করে দিবে। আর যদি সন্তুষ্ট হয়, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি এই যে উপধারা 1-এর অধীনে পুলিশ কর্মকর্তাকে বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অপরাধের অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হইয়া হয়েছেন, হ্যাঁ, অভিযোগের সমর্থনে সাক্ষ্য প্রমাণ আছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগের ভিত্তিতে রিপোর্টটি অপরাধী বিচারার্থে গ্রহণ। তিনি কোনো ব্যক্তি ভিকটিম হচ্ছে পুলিশের কাছে মামলা করতে গেছে, পুলিশ মামলা নেয় নাই, তখন কি করবে? মামলা যেহেতু নেয় নাই, তখন ব্যক্তি বাধ্য হয়ে গেছে কোথায়? আদালতে যাওয়ার পরে আদালত কি করবে? আদালত ওই ব্যক্তির অভিযোগ প্রাপ্ত হয়ে আদালত ওই যে কোনো একজন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের সেটা অন্য কোনো ব্যক্তিরে সেটা কি বলবে? তদন্তের ইনকোয়ারি আদেশ দিবে। ইনকোয়ারি আদেশ দিলে যদি ইনকোয়ারি করে আদালতে যখন জানালে যদি আদালত দেখে যে না, এটা আমলে নেওয়ার মতো কোনো অপরাধ না, তখন ওইটা তার অভিযোগটা নাকচ হয়ে যাবে। দেয় যে না, এই অভিযোগটা তুমি কি, অভিযোগটা তো সাক্ষ্য প্রমাণ আছে, তখন কিন্তু অপরাধটা বিচারার্থে গ্রহণ করার জন্য ট্রাইব্যুনাল আদেশ দিবে। আচ্ছা, ট্রাইব্যুনালে এবার অপরাধটা বিচারার্থে গ্রহণ করার জন্য আদেশ দিছে। আদেশ দেওয়ার পর কি বলছে উপধারা 1-এর অধীন পুলিশ কর্মকর্তাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অপরাধ অভিযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করিয়া ব্যর্থ হয়েছেন মর্মে প্রমাণ পাওয়া যায় নাই। অর্থাৎ এই যে কি বলছে, পুলিশে যে আপনি বলছেন যে আমি তো ইয়ার কাছে বলে এসেছি, ওসির কাছে বলে এসেছি, ওসি তো আমার মামলা নেয় নাই, হ্যাঁ, তখন এই যে এই ধরনের কোনো কিছু তো প্রমাণ পাওয়া যায় নাই, তখন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল ওই বাদীর অভিযোগটা কি করবে? নাকচ করে দিবে। ঠিক আছে, অভিযোগটা কি? নাকচ করে দিবে। এই কথাটাই কিন্তু এইখানে বলছে। আচ্ছা, এইখানে আমাদের এত কিছু পেছানোর দরকার নাই। এখানে ট্রাইব্যুনালের ক্ষমতার কথা বলা হয়েছে। এটা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় ব্রড প্রশ্ন আজও আসে নাই, ভবিষ্যতেও আসবে না। তবে এই যে 27-এর 3 কি বলছে যে ন্যায় বিচারের স্বার্থে, কি স্বার্থে? ন্যায় বিচারের স্বার্থে। মনে করেন আপনি নারী শিশুতে একজন ব্যক্তির ধর্ষণ, আপনি গেছেন, যাই প্রথমে ধর্ষণ করছেন, ধর্ষণ করার পরে দেখলেন তার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, আপনি চুরিও করলেন, তখন কিন্তু আদালত যদি মনে করে দ্রুত বিচার করার স্বার্থে আপনার এই ট্রাইব্যুনালেই চুরিরও বিচার ওই ম্যাজিস্ট্রেট করার ক্ষমতাবান। অর্থাৎ একই সাথে দুইটা অপরাধের বিচার কিন্তু, উভয় অপরাধের বিচার কিন্তু করা যাবে। এটা বলছে 27-এর 3-এ। 27-এর মোদ্দা কথা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ার। কেউ পুলিশের কাছে অভিযোগ করছে, পুলিশ অভিযোগ নেয় নাই, তখন সে আদালতের কাছে যায় অভিযোগ করতে পারবে, এটা বলছে। আর আদালত অভিযোগটা খতিয়ে দেখবে, যদি দেখে যে পুলিশের কাছে যে অভিযোগ করে ব্যর্থ হয়েছে, ঘটনাটা সঠিক, তাহলে একটা তদন্তের জন্য আদেশ দিবে। যদি দেখে যে ঘটনাটা ব্যাঠিক, তাহলে সেটা নাকচ করে দিবে। হ্যাঁ, আর 27-এর 3-এ বলছে ন্যায় বিচারের স্বার্থে দুইটা অপরাধ যদি সংঘটিত হয়, তখন কিন্তু একসাথে অপরাধের বিচারটা কি করা যাবে। আচ্ছা, এখানে 28-এ বলছে 60 দিন। কোথায় আপিল করবে? অর্থাৎ রুবেল তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে, পরবর্তীতে তার শাস্তি হয়েছে। হ্যাঁ, শাস্তি হওয়ার পরে রুবেল তালুকদার বলছে আমি এই শাস্তিটা মানি না। না মানলে এই যে রায় দিছে, রায় দেওয়ার 30 দিনের মধ্যে কোথায় করবে? হাইকোর্ট বিভাগে করবে। এমসিকিউ, রায় দেওয়ার কয়দিন? রায় দেওয়ার তারিখ হইতে 30 দিনের মধ্যে, নট কার্য দিবস, হাইকোর্ট বিভাগে আপিল করবে। এটা বলছে 28, জাস্ট 28-এ আপিল, এতদূর মনে রাখেন। 29-এ বলছে মৃত্যুদণ্ড অনুমোদন, অর্থাৎ ফৌজদারি কার্যবিধানের 374 ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। ওই যে আমরা পড়ছি না, দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় তখন হাইকোর্টের অনুমতি নিয়ে দিতে হবে। এটা কিন্তু কার্যবিধির 374 ধারার মধ্যে এই কথাটাই কিন্তু বলা আছে ভাই। আমরা কিন্তু পড়ছি দায়রা জজ কোন দণ্ড দিতে পারবে? দায়রা জজ কিন্তু মৃত্যুদণ্ড ব্যতীত সকল দণ্ড দিতে পারবে, তবে মৃত্যুদণ্ডও দিতে পারবে। সেক্ষেত্রে তাহাকে
হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। 30-এ বলছে অপরাধ সংগঠনে প্ররোচনা। 30-এ প্ররোচনা কিভাবে? প্ররোচনা হচ্ছে ইসরাফিল আর রবিউল মিলে ক নামক ব্যক্তির সাথে যৌনপীড়ন ঘটাইছে। হ্যাঁ, এই যে একে অপরে সহায়তা করছে, হ্যাঁ, একজন আরেকজনের বন্ধুত্ব মিলাইয়া যে ঘটনাটা ঘটাইছে, হ্যাঁ, অথবা রবিউল কি কইছে, ইসরাফিল আজকে কিন্তু মিনু ইয়া থেকে আসবো, স্কুল থেকে কিন্তু ওই যে বাজারের পিছনের রাস্তা দিয়ে কিন্তু একা একা যাইবো, যখনই বটগাছ তলে যাইবো তখনই কিন্তু তুই কি করবি, তুই কিন্তু মিনুর উপরে আক্রমণ করবি। ইসরাফিল ধরা খাওয়ার পরে বলছে আমি কি এটা করছি, আমার তো এটা রবিউল শিখাই দিছে। এই যে অপরাধ ঘটনায় যে প্ররোচনা দিছে অথবা একই সাথে দুইজনে ঘটনাটা ঘটাই দিছে, এটা কিন্তু অপরাধ সংগঠনে প্ররোচনা হিসেবে গণ্য হবে। এই অপরাধ সংগঠনের প্ররোচনা বা অপরাধ সংগঠনের সহায়তা, এটার দণ্ড কিন্তু নারী শিশু 30। এইটা কিন্তু বোল্ড করে রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ধারা। এখন আসেন কি বলছে, এই ধারার শেষ লাইনটা রাখবেন। বলছে সংগঠনের চেষ্টার জন্য নির্ধারিত দণ্ডে প্ররোচনাকারী বা সহায়তাকারী ব্যক্তি দণ্ডনীয় হইবেন। এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষক এবং ধর্ষণের সহায়তাকারী কি হচ্ছে কিরূপ দণ্ডে দণ্ডিত হইবেন? সমান দণ্ডে, হ্যাঁ, হচ্ছে ক সমান দণ্ডে, খ দর্শক বেশি দণ্ডিত হইবেন, খ সহায়তাকারী বেশি দণ্ডিত হইবেন, গ সমান দণ্ডে দণ্ডিত হইবেন, গ কোনটি নয়। উত্তর হচ্ছে সমান দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ রবিউল প্ররোচনা দিছে, ইসরাফিল ধর্ষণ করছে, তাইলে কিন্তু লাভটা কার আছে? ইসরাফিলের, কিন্তু লসটা উভয়ের একই হবে। অর্থাৎ উভয় কিন্তু সমান দণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড অথবা হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত হইবে। কি বলছি কথা বুঝছেন? মানে উভয় সমান দণ্ডে দণ্ডিত হবে, এটা এমসিকিউ 30 ধারা। আচ্ছা, 31-এ বলছে নিরাপত্তামূলক হেফাজত। এই যে তারে আপনি কোথায় রাখবেন? তারা কি শিশু সংশোধনাগারে রাখবেন, নাকি পরিবারের কাছে দিবেন, নাকি অন্য কোথাও রাখবেন? এগুলা কিন্তু আপনি কিন্তু মতামত নিবেন। তবে এক্ষেত্রে ভিকটিম যদি শিশু হয় তার জন্য কিন্তু শিশু আইনটা প্রযোজ্য হবে। এমসিকিউ মনে রাখেন। আচ্ছা, 31-এর কতে বলছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা জবাবদিহিতা। এখতিয়ার বা জবাবদিহিতা হচ্ছে কোন মামলার ধারা 20-এর উপধারা 3-এ উল্লেখিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে, হ্যাঁ, অর্থাৎ ওই যে 30 কার্য দিবসের মধ্যে যদি 15 পর হচ্ছে 30 45 কার্য দিবসের মধ্যে যদি আপনার এই যে প্রতিবেদন যদি বিজ্ঞ আদালতে দাখিল না, ট্রাইব্যুনাল যদি দাখিল না হয়, হ্যাঁ, তাইলে ট্রাইব্যুনালের জবাবদিহিতা এগুলা কিন্তু আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ট্রাইব্যুনালে যদি গাফিলতি থাকে তাইলে কিন্তু তাকে 30 দিনের মধ্যে একটা প্রতিবেদন সুপ্রিম কোর্টের নিকট কিন্তু দাখিল করতে হবে, যাহার একটা অনুলিপি সরকারের নিকট প্রদান করতে হবে যে আপনি 45 দিনের ভিতরে কেন এই মামলা শেষ তদন্ত প্রতিবেদন আপনি দাখিল করতে পারেন নাই। 3-এ বলছে উপধারা 1 এবং 2-এর অধীন পেশকৃত প্রতিবেদন পর্যালোচনার পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিগণের বিরুদ্ধে, অর্থাৎ ট্রাইব্যুনালে যে তদন্তকারী কর্মকর্তা সঠিক সময় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে নাই, এইটার জন্য কিন্তু ওই যে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের একটা প্রতিবেদন সুপ্রিম কোর্টে পাঠাইছে, হ্যাঁ, এখন সুপ্রিম কোর্ট পর্যালোচনা করে দেখবে যে এটার পিছনে তো আয়ু দায়ী, তখন কিন্তু এই আয়ুরে কিন্তু কি করতে পারবে, আয়ুর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট বা সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে পারবে, সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে পারবে। এটাই বলছে কততে, এটাই বলছে এই নারী শিশুর 31 কতে। 4-এ আইসা বলছে এই 31-এর 4-এ কিন্তু নতুন একটা ধারা সংশ্লিষ্ট করছে, বলছে 3-এর ক এর অধীন মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারককে পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ। এগুলো হচ্ছে বিচারকের কাজ, এগুলা ট্রাইব্যুনালের এখতিয়ার, তারপরে ট্রাইব্যুনালের জবাবদিহিতা, এগুলা কিন্তু বিচারকের কাজ, এগুলা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমাদের ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 32 ধারা। 32 ধারা কি বলছে? 32 ধারা বলছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা এক বা একাধিকবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসছে। কি আসছে, কিভাবে আসছে? যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে অপরাধ শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা ও ডিএনএ পরীক্ষা সংক্রান্তে আলোচনা করুন, সংক্ষেপে আলোচনা করুন, বিস্তারিত লিখুন। সবই কিন্তু এই 32 এবং 32 শর্ট হাইফেন কতে কিন্তু আপনার বলা আছে। 32-এ বলছে অপরাধের শিকার ব্যক্তি অর্থাৎ ভিকটিমের মেডিকেল পরীক্ষা কিভাবে করবেন? হ্যাঁ, সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া কিভাবে করবেন? সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতালে, কোথায় করবেন? সরকারি হাসপাতালে করবেন। এমসিকিউ দাগ দেন।
অপরাধের শিকার ব্যক্তির এবং অপরাধে অভিযুক্ত ব্যক্তির দুই ব্যক্তির কথা কিন্তু মেডিকেল পরীক্ষা করতে বলছে, নট অনলি ভিকটিম বাট অলসো কি ক্রিমিনাল, দুইটাই কিন্তু এখানে বলছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি উভয় ব্যক্তির মেডিকেল পরীক্ষা করবেন। কোথায় করবেন? সরকারি হাসপাতালে করবেন। আর যদি সরকারি হাসপাতালে না পান তাহলে সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হাসপাতালেও সম্পন্ন করা যাবে। নিবন্ধিত বেসরকারি হাসপাতালে, সব বেসরকারি হাসপাতালে করা যাবে না, যেগুলা নিবন্ধিত বেসরকারি হসপিটাল সেগুলাতে কিন্তু করা যাবে। এই ধারাতে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, এটা এই কারণে একটু ভালোভাবে পড়াচ্ছি। তারপরে কি বলছে? উল্লিখিত কোনো হাসপাতালে এই আইনের অধীন সংগঠনীয় অপরাধের শিকার ব্যক্তি চিকিৎসার জন্য উপস্থিত হলে হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক তার একটি মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবে। মেডিকেল পরীক্ষা সংক্রান্ত একটি সার্টিফিকেট, ওই যে আমরা 46 ধারায় পড়ছি না, যে যে গ্রেপ্তারের সময় ব্যক্তি যদি আহত হয় তখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তাকে একটা এমসি দিবে। এই নারী শিশুতে এই কথাটাই বলছে, ডাক্তার তারে একটা এমসি দিবে। কি করবে? একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করবে এবং এইরূপ অপরাধের বিষয়ে স্থানীয় থানাকে অবগত করবে। অর্থাৎ এই যে ঘটনাটা যে ঘটছে, হ্যাঁ, এই ঘটনাটা সংক্রান্ত ডাক্তার কাকে অবহিত করবে? স্থানীয় থানাকে অবহিত করবে। আবার সিভিল সার্জনকে কিন্তু অবহিত করবে না, জেলা ম্যাজিস্ট্রেটকে কিন্তু অবহিত করবে না। এটা কিন্তু একবার এমসিকিউতে আসছে, দাগ দিয়ে রাখেন। আচ্ছা, তারপরে এখানে আরো বলছে 3 বলছে যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন না করার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনা করার পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা কর্মকর্তা যদি মনে করে মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ, তার নিকট ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয় যে যুক্তিসঙ্গত কারণ সময়ের মধ্যে কি হয় না, মেডিকেল পরীক্ষা সম্পন্ন না হওয়ার জন্য চিকিৎসককে দায়ী। বাংলা সিনেমায় একটা কিন্তু ক্লিপ আছে, ডিপজল থানার ওসি, হ্যাঁ, ডিপজলের কাছে নিয়ে গেছিল হচ্ছে এই ধর্ষিত হয়ে, হ্যাঁ, পরে ডিপজল তারা নিয়ে গেছে চিকিৎসকের কাছে, চিকিৎসক তার সম্পর্কে মামা হয়, হ্যাঁ, ওই চিকিৎসক দিয়ে ভুলভাল একটা রিপোর্ট তৈরি করে ফেলছে। ওই যে চিকিৎসক ডিপজলের মামা, সে তার বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল, অর্থাৎ ডাক্তারের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল 32(3) ব্যবস্থা নিবে। এখন আপনি যদি খালি পড়ে যান 32 ধারা ভিকটিম বা অভিযুক্তের মেডিকেল পরীক্ষা, তখন কিন্তু এই যে যদি ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, সেটা কিন্তু নারী শিশুর 32(3) আছে। অর্থাৎ মেডিকেল রিপোর্টে যদি সে হেরফের করে, অর্থাৎ ইসরাফিল যে মিনুকে ধর্ষণ করছে, সে মেডিকেল রিপোর্টে সে মনে করেন একটা হেরফের করে দিছে, সে বলছে না এটা ইসরাফিলের ডিএনএর সাথে ম্যাচ করে না। এই যে সে গাফিলতি করছে, তার যে কর্তব্য পালনের সে যে গাফিলতি করছে, হ্যাঁ, তাহলে তার এই চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু, হ্যাঁ, ট্রাইব্যুনাল কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষের বরাবর কিন্তু চিঠি লিখবে, তারা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিবে। কত দ্বারা নিবে? এই 32(3) নিবে। 32(ক) বলছে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সংক্ষেপণ হচ্ছে ডিএনএ, যা আছে ডিএনএ আইনের 12 ধারা, ডিএনএ আইনের 12 ধারা আর নারী শিশু 32(ক) দুইটার কিন্তু বক্তব্য অনেকাংশে সেম। অর্থাৎ ওই যে ডিএনএ পরীক্ষাগুলো কখন করা হয়? ওই যে গুরুত্বপূর্ণ মামলার আসামি শনাক্তে, হ্যাঁ, পিতৃত্ব পরিচয় নির্ণয়ে, হ্যাঁ, তারপর যুক্ত ব্যক্তি এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তি খুঁজতে, হ্যাঁ, মামলার সুষ্ঠু তদন্তের জন্য, এই অনেকগুলো পয়েন্ট আছে ডিএনএ আইনের 12 ধারা। এই আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি ওই ব্যক্তিরই 32 অধীনে মেডিকেল পরীক্ষা ছাড়াও, হ্যাঁ, উক্ত ব্যক্তির সম্মতি থাক বা না থাক, এমসিকিউ, উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, হ্যাঁ, তাকে কিন্তু ডিএনএ আইন 2014 সালের 10 নং আইনের বিধান অনুযায়ী, ওই যে ডিএনএ আইনের 12 ধারা অনুসারে তারা কিন্তু ডিএনএ পরীক্ষাটা করাইতে হবে। অর্থাৎ ইসরাফিলের বিরুদ্ধে অভিযোগ আসছে ইসরাফিল মিনুকে ধর্ষণ করছে, হ্যাঁ, এখন ইসরাফিল যে ডাক্তারের নির্দেশ দিছে তাকে ডিএনএ পরীক্ষা করান, ইসরাফিলকে দিচ্ছে না 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 না, আমি তো নির্দোষ, কিসের আমার ডিএনএ পরীক্ষা করবে? এই ইসরাফিলের সম্মতি থাকুক আর না থাকুক, ট্রাইব্যুনাল কিন্তু তার ডিএনএ পরীক্ষাটা করতে পারবে। এটাই কিন্তু বলছে কততে? এটাই বলছে 32(ক)তে। 32(খ) এইটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট। এইখানে কি বলছে? বলছে সাক্ষী ইত্যাদির সুরক্ষা ও ভাতা ট্রাইব্যুনাল, হ্যাঁ, বা ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা নিজ বিবেচনায় তদন্তাধীন বা বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি বা কোনো সাক্ষীকে
নিরাপত্তা বা সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় আদেশ প্রদান ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আরো বলছে এই আইনের অধীন দায়েরকৃত মামলায় আগত সাক্ষীদের যাতায়াত ও সময়ের ক্ষতিপূরণ বাবদ কি সাক্ষীদেরকে কেন দিবে? সাক্ষীদেরকে দিবে যাতায়াত ও সময়ের ক্ষতিপূরণ বাবদ দুইটা ক্ষেত্রে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ দিবে। অর্থ নির্ধারণ ও প্রদান করিবার আদেশ প্রদান করতে পারবে। এদের সরকার প্রত্যেক ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ করবে। এই যে অর্থটা দিবে সেটা বরাদ্দ করবে কে? সরকার। অর্থাৎ এই যে নারী শিশু মামলায় অরূপ একজন ভদ্রলোক, সে ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরিতে 60,000 টাকা বেতন, একদিন যদি ব্যাংকের চাকরি বাদ দিয়ে আসে তার 2,000 টাকা লস হবে। অথবা মেহেদী একজন ভদ্রলোক ব্যবসা করে, একদিন ব্যবসা বাদ দিয়ে এলে 1,000 টাকা লস হবে। এই যে সে নিজ খরচে সে যে সাক্ষী দিতে আসছে, হ্যাঁ, সে যে তার ব্যবসাটা ফালায় আসছে, তার যে ক্ষতিপূরণটা হয়েছে, আদালত চাইলে কিন্তু তার এই ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। এটা বলছে 32-এর শর্ট-হাইফেন খর 2-এ। আরো বলছে কত টাকা ক্ষতিপূরণ প্রাপ্য হবে সেটা কিন্তু এই বাজেটটা কিন্তু অর্থ বরাদ্দটা কিন্তু সরকার বরাদ্দটা দিবে। এটাই বলছে কততে? এটাই বলছে হচ্ছে এই 32-এর 2-এ। 32-এর 1-এ কি বলছে? 32-এর 1-এ বলছে যে বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি কোন সাক্ষীকে অর্থাৎ যে মনে করেন অভিযোগ করছে, হ্যাঁ, যে বাদী সে মনে করেন ভয়ে আছে, অথবা যে মনে করেন ভিকটিম সে ভয়ে আছে, অথবা যে সাক্ষী সে নিরীহ সে ভয়ে আছে, তখন আদালত কি করবে? আদালত তার বাড়িতে তার এলাকায় কিন্তু প্রয়োজনীয় ফোর্স মোতায়েনের নির্দেশ দিবে বা নিরাপত্তা মোতায়েনের জোরদার করার কথা বলবে। এই কথাটাই কিন্তু বলছে 32-এর খতে। 32-এর খ 1-এ, 32-এর খ 2 আবার বলছে তার যে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হবে, হ্যাঁ, এই নষ্ট হওয়ার কিন্তু তাকে কি দিবে? খরচ কিন্তু ট্রাইব্যুনাল, হ্যাঁ, মানে দেওয়ার আদেশ দিতে পারবে। 34, 33, 34 বাদ 35-এ আইসা বলছে 35টা একটু দাগ দেন ভাই। 35-এ আইসা বলছে কি? বলছে যে ধারা 11 এর দফা ঘ এ বর্ণিত অপরাধ সম্পর্কে বিশেষ বিধান। কি 11-এর ঘ? 11-এর ঘটা কি? 11-এর ঘটা হচ্ছে ওই যে নাসির ইকবাল, আমি উদাহরণ দিয়েছিলাম মনে আছে, নাসির ইকবাল তার স্ত্রীরে এই যে কি করছে, তার স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা আনে দিচ্ছে না দেখে দাঁত ভাঙা ফালাই নাই, সাধারণ জখম করছে, অর্থাৎ 1-2টা চটকনা দিছে। এই যে 1-2টা চটকনা দিছে, এটার জন্য এই ধারাটা কিন্তু নতুন সংযোজন হয়েছে। কি হয়েছে? বলছে এই আইনে যা কিছু থাকুক না কেন, হ্যাঁ, 2025 বলবৎ হওয়ার তারিখ হইতে 11-এর ঘ দফায় বর্ণিত অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দাগ দেন, 11 ঘ ধারার বর্ণিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণীয় ও বিচারযোগ্য হইবে। তাহলে 11 ঘ ধারার অপরাধ কে বিচার করবে? মিনিমাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করবে। এমসিকিউ। তারপরে বলছে তবে শর্ত থাকে যে নারী ও শিশু দমন অধ্যাদেশ 25 বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল 11 ঘ দফায়ের অধীনে দায়েরকৃত অনিষ্পন্ন মামলা সমূহ এখতিয়ারা সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হইবে না। হ্যাঁ, উক্ত অধ্যাদেশ বলবৎ হইবার পূর্বে এই আইনের অধীনে অনিষ্পন্ন মামলা সমূহ তদন্তকারী কর্মকর্তা এখতিয়ারা সম্পন্ন আদালতে ট্রাইব্যুনাল এবং আপিল সংশ্লিষ্ট আদালতে এমনভাবে পরিচালিত নিষ্পত্তি হইবে যেন উক্ত অধ্যাদেশ বলবৎ হয় নাই। অর্থাৎ এখন থেকে এই অধ্যাদেশ, এটা আপনাদের জানার দরকার নাই ভাই, এটা মুখস্থ করার দরকার নাই, বাদ খালি এখান থেকে এই কথাটা মনে রাখেন। কি মনে রাখবেন? হ্যাঁ, যে 35 থেকে ধারা 35 নতুন সংযোজন হয়েছে, এইখানে মনে রাখেন 11-এর ঘ ধারায় যদি অপরাধ হয় তাহলে সেটি বিচার হবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য হবে। কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এমসিকিউ। আচ্ছা, তারপরে 2 বলছে অপরাধ বিচারার্থে গ্রহণীয় আপোষযোগ্য, দাগ দেন, 11-এর ঘ, 11 ধারা 11-এর ঘ এর বর্ণিত অপরাধ বিচারার্থে গ্রহণীয় মানে কগনিজেবল। তারপরে দাগ দেন এমসিকিউ, দাগ দেন আপোষযোগ্য, দাগ দেন জামিন অযোগ্য। তাহলে 3টা কথা আমরা এখান থেকে নিব। কোন 3টা কথা? একটা হচ্ছে 11-এর ঘ ধারার অপরাধটি কি, একটা হচ্ছে অপরাধটি হচ্ছে কগনিজেবল মানে আমলযোগ্য, আরটা হচ্ছে আপোষযোগ্য, আপোষ অযোগ্য না। এই নারী শিশুর যতগুলা ধারা আছে তার মধ্যে একটাই ধারা, তাহা কি? আপোষ যোগ্য, 11-এর ঘ, আর সব কিন্তু আপোষ অযোগ্য। তারপরে আরো কি বলছে? তবে জামিন অযোগ্য, ঠিক আছে, হইবে।
তদন্ত বিচার আপিল নিষ্পত্তি পদ্ধতিগত সকল ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারার বিশেষ বিধানাবলী পরিবর্তে কার্যবিধি ও এভিডেন্স অ্যাক্ট 1872 সালের বিধানাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ যদি এমসিকিউ আসে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে যৌতুকের দায়ে কাউকে যৌতুকের দায়ে ক্ষতিগ্রস্ত যৌতুকের দায়ে কাউকে সাধারণ জখম করলে কোন আইনের বিচারের ক্ষেত্রে কোন আইনের বিধানাবলী প্রযোজ্য হবে, আমরা কিন্তু 25-এ কিন্তু পড়ে আসছি। 25-এ আমরা কি পড়ে আসছি? কার্যবিধির প্রয়োগ। আর 35-এ এসে বলছে বিচারের ক্ষেত্রে কিন্তু কার্যবিধি ও বিচারের ক্ষেত্রে কিন্তু বিচার আপিল এবং নিষ্পত্তি সহ সকল পদ্ধতিতে কিন্তু কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্ট মানে কি? সাক্ষ্য আইন। এই দুইটা আইনের বিধানাবলী কিন্তু প্রযোজ্য হবে এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আসেন। এখানে আরো বলছে বিচার্য কোনো অপরাধের সহিত 11 ঘয়ের বর্ণিত অপরাধ এমনভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে একই মামলার করা প্রয়োজন, তাহলে উক্ত ধারা 11 ঘয়ের বর্ণিত অপরাধটির বিচার ট্রাইব্যুনাল বিচার্য অপরাধের সহিত এই আইনের বিধান অনুসরণে একই সঙ্গে বা ট্রাইব্যুনালে করা যাবে। অর্থাৎ এই আইনে যদি অন্য কোনো অপরাধের সাথে এই ধারাটা সংযুক্ত আছে তাহলে কিন্তু একই সাথে বিচার করা যাবে। এখানে আর এত কিছু ইম্পর্টেন্ট না। এবার আসেন, সবাই একটু লেখেন। কি লিখবেন? সবাই একটু একবারে শুরুতে চলে যান, একবারে শুরুতে, বইয়ের শুরুতে চলে যান, বইয়ের শুরুতে চলে যান সবাই ভাই। আচ্ছা, বইয়ের শুরুতে হচ্ছে 2 ধারা সংজ্ঞা। 2 ধারা কিন্তু দাগানোর কিছু নাই ভাই। এখানে যেই কয়টা সংজ্ঞা আছে প্রত্যেকটা সংজ্ঞা একটু দেখে নিবেন। আচ্ছা, 2 এর পরে দাগ দেন হচ্ছে 4, 2 এর পরে 4 এ দাগ দেন 4, 4 এর পরে দাগ দেন হচ্ছে আপনি 4 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 7 8 9, 7 8 9, 9 এর পরে 9 ক, 9 খ, 10, 10 এর পরে 11, অর্থাৎ 7 থেকে আর কোনো কিছু বাদ নাই। ঠিক আছে, 11 এর পরে 12, 12 এর পরে 13, 13 এর পরে 14, 15 16 বাদ 17, 17 এর পরে 18, 18 এর পরে 19, 20 দরকার নাই। 21, 22, 23 দরকার নাই। 24 ক, 25 ক, 24 ক, 25 ক। আর এদিকে দরকার নাই। এদিকে দাগান হচ্ছে, এদিকে দিবেন হচ্ছে 30, 30 এর পরে দরকার নাই, নিরাপত্তামূলক হেফাজত আসে না পরীক্ষায়। আপনি দাগান হচ্ছে 32, 32 ক, 32 ক। তাহলে আমরা কয়টা ধারা দিছি ভাই দেখেন তো। দেখেন ধারা আমরা একবারে শুরুতে আবার চলে যাই। আমরা প্রথমে দিছি 2 ধারার সংজ্ঞা, সবাই পড়তে হবে। 2 এর পরে আমরা চলে গেছি 4 এ, 4 এর পরে 7 থেকে শর্ট আইটেম দিয়ে লিখে রাখতে পারেন 7 থেকে 14, কোনো ধারা বাদ নাই। 14 এর পরে হচ্ছে 17, 18 19, 17 18 19 এর পরে আমরা দিছি 21 22, 21 22 এর পরে আমরা দিছি 24 ক, 25 ক, তারপরে আমরা দিছি কত? তারপরে আমরা দিছি একবারে 30, 32 এবং 32 ক।